স্ক্রিনটা শেয়ার করি তাহলে সুবিধা হবে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। এই বইটা তোমাদেরকে মনে হয় অনেকদিন আগেই পাঠিয়ে রেখেছিলাম। রঞ্জিনীর কি আছে? আর এস আগরওয়াল? হ্যাঁ স্যার, আপনি পাঠিয়েছিলেন। ব্যাস ঠিক আছে। তো হ্যাঁ, এই বইটা আমি পরবর্তীকালে দেখছিলাম যে কিছু পাতা মিসিং আছে। তোমার এবার যদি কোথাও থেকে পাও সেই পাতাগুলো জেরক্স করতে পারো বা দেখতে পারো, বা কাছে পিঠে যদি কোনো লাইব্রেরি থাকে বিশেষ করে, সেখানে খুবই সুবিধে হয়। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে কোয়ান্টিটি অ্যাপটিটিউডে এখন অব্দি যতই আমরা অঙ্ক টঙ্ক বিভিন্ন রকম প্রবাবিলিটি কিভাবে গুনতে হয় ইত্যাদি ইত্যাদি একটু একটু শিখেছি। আমি বলবো না যে পুরোপুরি একেবারে ভয়ঙ্কর ভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এরকম ব্যাপারটা নয়, কিন্তু স্টিল আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, কিছু জিনিস শিখতে হবে অঙ্ক বাদ রেখে। উদাহরণ একেবারে শুরু থেকেই শুরু করছি। বইটার শুরুর জায়গা যেমন এই জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বা জিম্যাট, ঠিক আছে, অ্যানালজি দিয়ে। এবারে আজকের যে ব্যাপার স্যাপার যেটা হবে, আমি যতটা না লিখতে পারবো তোমাদেরকে বেশি লিখতে হবে। খুব ভালো হয় যদি তোমরা একটা খাতা পেন নিয়ে বসো। ঠিক আছে? ওকে ওকে স্যার। এইবার মানে কেন আমি খাতা পেন নিয়ে বসতে বললাম, কারণ এই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের একটা বড় পোরশন, অনেকটাই বড় পোরশন, এই যে অ্যানালজি বলে যে বস্তুটি বলা হয়েছে, সেগুলো ঠিক বিজ্ঞান নয়, আবার ঠিক ইতিহাস ভূগোল নয়, আবার ঠিক মানে খুব ধরা মাথা নিয়মের মধ্যে আসে না, বরং তোমরা এইগুলোকে একটা সাধারণ জ্ঞান হিসেবে ভাবতে পারো। সাধারণ জ্ঞান মানে কি বোঝানো যাচ্ছে? উদাহরণ দিচ্ছি এই প্রথম প্রশ্নটা। ঠিক আছে, প্রথম প্রশ্নটার বক্তব্য বিষয়বস্তু কি, যে কোন যন্ত্র এবং তা দিয়ে কি মাপা হয়। আমি জানি না তোমাদের সিলেবাসে ছিল কিনা, ক্লাস 7-8 যখন ফিজিক্যাল সায়েন্স প্রথম একটা সাবজেক্ট হিসেবে আসছে, তখন একেবারে প্রথম দিকের একটা চ্যাপ্টার ছিল হয়তো তোমাদের ক্ষেত্রে, যে বিভিন্ন রকম ভৌত রাশি এবং তার পরিমাপ ছিল কি প্রীতম? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি। তো এই এই বিভিন্ন রকম ভৌত রাশি এবং তার পরিমাপ কোনটা দিয়ে কি মাপা হয়, খেয়াল করে দেখো, এগুলো কিন্তু খুব কিছু যে বোঝার আছে এরকম ব্যাপারটা নয়, জানতে হবে, মুখস্থ করতে হবে। যদি তোমরা জানতে বা মুখস্থ করতে যাও, যদি তোমরা বিজ্ঞান ঘেঁষা হও, তখন তুমি জিজ্ঞেস করবে যে হ্যাঁ ঠিক আছে কিভাবে মাপছে। কিন্তু যদি তুমি বিজ্ঞান ঘেঁষা না হও বা বিজ্ঞানের স্টুডেন্ট না হও, বা তুমি পেছনের এক মানে সত্যিকারের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা যদি না জানতে চাও, অথচ তুমি পরীক্ষাটায় পাশ করতে চাও, সেক্ষেত্রে মানে ওয়ার্স্ট পসিবল সিনারিও তোমাদেরকে ব্যাপারটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো এইখানে প্রথম প্রশ্নটায় সকলে দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে থার্মোমিটার টেম্পারেচার, অর্থাৎ থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়। অ্যানিমোমিটার উইন্ড ভেন। আচ্ছা রঞ্জিনী, উইন্ড ভেন মানে কি? উইন্ড ভেন মানে কি? স্যার, বায়ুর গতিবেগ পরিমাপ করা। এক্স্যাক্টলি। সুতরাং প্রথমটা ছিল হচ্ছে গিয়ে থার্মোমিটার, সেটা হচ্ছিল টেম্পারেচার। তারপরেরটা হচ্ছে অ্যানিমোমিটার, সেটা হচ্ছে উইন্ড ভেন। আচ্ছা এই প্রসঙ্গে একটা ছোট জিনিস জিজ্ঞেস করি প্রীতমকে। প্রীতম, টেম্পারেচারের একক কি? তাপমাত্রা পরিমাপের একক কি? সেন্টিগ্রেড। আচ্ছা সেন্টিগ্রেড। আর কিছু?
স্যার কি মানে এই যে সিজিএস এ এসআইতে এইভাবে? এইখানে একটা বিষয়বস্তু তোমাকে বলে রাখতে হবে যে যখনই তোমায় আমি জিজ্ঞেস করবো কোনো একক কি, যে কেউ তোমাকে যদি জিজ্ঞেস করে একক কি, যদি না বলে দেয় কোন পদ্ধতিতে মাপা হচ্ছে, সেক্ষেত্রে সব সময় এসআই বলতে হবে। ওকে। ঠিক আছে, তো এসআই এ কি? এসআই একক কি রঞ্জিনী? স্যার জুল। আচ্ছা, দীপম রূপম? ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা পরিমাপের কেলভিন। ভেরি গুড, কেলভিন। ঠিক আছে, সুতরাং যদি হঠাৎ করে তোমাদেরকে বলে দেয় যে অড ম্যান আউট, কোন জিনিসটা বিজাতীয় সেটা বার করো, নিয়ে বলে দিল ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন এবং অন্য একটা কিছু, সেক্ষেত্রে তোমরা অ্যাটলিস্ট জানতে পারবে যে ওই অন্য একটা কিছু হচ্ছে অড ম্যান আউট। বোঝা গেল রঞ্জিনী? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এসআই ইউনিটি অফ টেম্পারেচার, টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। তাহলে এসআই ইউনিট অফ হিট, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে তাপ, সেটা কি? স্যার ক্যালোরি। এসআই ইউনিট এসআইতে জুল। হ্যাঁ, কনফিডেন্টলি আত্মবিশ্বাসটা রাখতে হবে। জুল। ক্যালোরি, ক্যালোরি যেটা, ক্যালোরি যেটা সেটা এসআই নয়। ঠিক আছে, এরকম আর্গো আছে, ইআরজি। ঠিক আছে, তো বাংলা উচ্চারণ জুল, আর্গ, বিভিন্ন রকম। আচ্ছা, এবার আবার ফিরে আসি যন্ত্রে। থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপা হচ্ছে, অ্যানিমোমিটার দিয়ে উইন্ড ফ্যান মাপা হচ্ছে। তাহলে এইটা কি কি দিয়ে মাপা হয়? বায়ু চাপ মাপা। স্যার ব্যারোমিটার। এক্সেলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে এয়ার প্রেসার তো গেল, ব্লাড প্রেসার? ব্লাড প্রেসার কি দিয়ে মাপা হয়? দীপম রূপম? প্রীতম? পাইগো কি একটা মনে কি মনে পড়ছে না। মনে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, রঞ্জিনী? না স্যার, জানি না ঠিক। ঠিক জানো না? আচ্ছা, এর উচ্চারণটা একটু কঠিন, ঠিক আছে, ভেঙে ভেঙে করবে। স্ফিগমো, স্ফিগমো, ম্যানো,
মিটার, স্পিগমোম্যানোমিটার। ঠিক আছে, বোঝা গেল? স্যার আচ্ছা, এবার একবার আবার বইয়ে চলে যাই, কি কি আছে দেখা যাক। আচ্ছা, থার্মোমিটার টেম্পারেচার বলে দিয়েছি, অ্যানিমোমিটার উইন্ড ভেন বলে দিয়েছি, ওডোমিটার এটা আমরা বলিনি, স্পিড মাপক যন্ত্র। আচ্ছা, স্কেল দিয়ে লেংথ মাপা হয়, ব্যালেন্স, মাস মানে তুলা যন্ত্র, এগুলো তোমরা জানো। স্পিগমোম্যানোমিটার বললাম, ব্লাড প্রেসার। রেইন গজ নামেই লেখা আছে যে বৃষ্টি পরিমাপক যন্ত্র। হাইগ্রোমিটার হিউমিডিটি, সুতরাং এটা লিখে রাখতে পারো, হাইগ্রোমিটার হিউমিডিটি। ঠিক আছে, আচ্ছা আর কি আছে? অ্যামমিটার কারেন্ট, স্ক্রু গজ থিকনেস, সিসমোগ্রাফ, আর্থকোয়েক। আচ্ছা, এইখানে একটা মজাদার জিনিস। আচ্ছা, আর্থকোয়েকটা কি দেখলে এক্ষুনি? সিসমোগ্রাফ। আচ্ছা, আর্থকোয়েকের বাংলা কি? ভূমিকম্প। ভূমিকম্প। তো আর্থকোয়েক পরিমাপ করা হয় বা ভূমিকম্পটা পরিমাপ করা হয় সিসমোগ্রাফ যন্ত্রে। এবারের প্রশ্ন হচ্ছে ইন্টেন্সিটি অফ আর্থকোয়েক। মানে স্যার ভূমিকম্পের তীব্রতা কিসে মাপা হয়? দুটোর মধ্যে খুবই ছোট পার্থক্য। রিক্টার স্কেল। ঠিক আছে, ভেরি গুড। তো মোদ্দা কথা এইরকম। এবার কেন এই অ্যানালজি গুলো ইম্পর্টেন্ট? ওই তোমাকে বললাম যে যদি বলে যে ফাইন্ড দ্য অড ওয়ান আউট, নিচে চারটের মধ্যে কোনটা বিজাতীয়, এবার তুমি দেখলে যে তিনটে জিনিস হয়তো একই একই জিনিসকে পরিমাপ করছে, তিনটে আলাদা আলাদা নাম দেওয়া হয়। যেমন আমি উদাহরণ দিলাম ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, তিনটেই মাপা হচ্ছে তাপমাত্রার একক হিসাবে। এবার অন্য কোনো একটা জিনিসের একক দিল, সেক্ষেত্রে সেইটা হবে অডম্যান আউট। উদাহরণ দিই, তাপমাত্রার জন্য তো কেলভিন হলো ইউনিটস অফ টেম্পারেচার। ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন হয়েছে। আচ্ছা, এইটা কিসের একক? প্রীতম, নিউটন কিসের একক? স্যার কিসের? হ্যাঁ, প্রশ্নটা সেটাই যে নিউটন কিসের একক? বলের। ইউনিট অফ ফোর্স। আচ্ছা, বলের একক পাস্কাল। পাস্কাল। দীপম রূপম। চাপ। ভেরি গুড। অর্থাৎ তাই যদি হয় তার মানে হচ্ছে 1 পাস্কাল ইকুয়ালস 1 নিউটন পার স্কোয়ার মিটার। ঠিক আছে, ওকে, ভেরি গুড। রেডিয়ান, র্যাড কিসের একক? কোণের একক। মানে অ্যাঙ্গেল, তাই তো? আচ্ছা, স্টেরাডিয়ান
ঘনকোণ। একটু দাঁড়াও, এক সেকেন্ড। হ্যাঁ, তো যেখানে আমরা ছিলাম, তো এটা হবে সলিড অ্যাঙ্গেল। আচ্ছা, আমি এটা আবার যথারীতি এতে আপলোড করে দেবো, সুতরাং ঘাবড়াবার কিছু নেই। তো এগুলো কিছু কিছু জিনিস যেগুলো ইমিডিয়েটলি আমার মাথায় আসছে এই বইটা দেখে, ঠিক আছে? ঠিক তার পরেরটাতেই তোমরা দেখতে পাচ্ছ কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট লেখা আছে। মাস কিলোগ্রাম, ফোর্স নিউটন, এনার্জি জুল, রেজিস্ট্যান্স ওহম, অ্যাঙ্গেল রেডিয়ান, পোটেনশিয়াল। এখানে অনেক বেশি উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে রঞ্জিনী? হ্যাঁ স্যার। এগুলো কত বছর আগে দেখা হয়েছিল? মনে হয় 2-3 বছর আগে হয়তো, 2-3 মনে বছর নেই। আগে। হ্যাঁ, হ্যাঁ কিন্তু এগুলো একটু জানতে হবে, তার কারণ ওই একই ব্যাপার যে মানে সাধারণ জ্ঞানের একটা ব্যাপার থেকে যায়, ঠিক আছে? হ্যাঁ স্যার। কারণ কিভাবে প্রশ্ন আসবে আমরা জানি না, আমরা ঘটনাগুলো জেনে রাখলাম, তাদের মধ্যে সম্পর্কটা জেনে রাখলাম, যাতে যেভাবেই প্রশ্ন আসুক মোটামুটি ভাবে আমরা যেন একটা চেষ্টা করতে পারি, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু পুরোপুরি ভাবে তোমাদের পড়ার, নিজেদেরকে পড়তে হবে আর কি, ঠিক আছে? তার মধ্যে যদি কিছু জিনিস আটকায় ইত্যাদি ইত্যাদি আমাকে জিজ্ঞেস করবে। যাই হোক, এগুলো গেল যেমন বিজ্ঞানের বিষয়। এরপরে এই যে ইন্ডিভিজুয়াল এন্ড গ্রুপ, এটা কিন্তু সেই ছোটবেলায় ইংরেজিতে তোমরা পড়েছো, ঠিক আছে? এক পাল গরু যাচ্ছে, গরুর দলকে এবার ইংরেজিতে কি বলে? না, হার্ড, HERD। সেই একটা সমচ্চারিত প্রায় ভিন্নার্থক বা এই টাইপের কিছু একটা ছিল, যে HARD হার্ড, হার্ড মানে শক্ত, HEARD হার্ড, হার্ড হচ্ছে HEAR হিয়ারের পাস্ট ফর্ম, অর্থাৎ শুনেছিলাম, এবং HERD হার্ড, হার্ড মানে হচ্ছে গবাদি পশুর পাল, বিশেষ করে গরুর পাল, ঠিক আছে? ক্যাটল, ক্যাটল মানে হচ্ছে গবাদি পশুর পাল। ঠিক সেরকম ভাবে যখন অনেক ফুলকে তোমরা একত্রিত করছো তাকে বলা হয় বোকে। এখানটা একটু লিখে রাখা ভালো যে এই যে লাস্টের টিটা আছে, BOUQUET, এই টিটা কিন্তু সাইলেন্ট। আচ্ছা, লিখেই রাখা যাক। ও সরি সরি, নাম্বার BOUQUET, এর উচ্চারণটা হবে বোকে, টি সাইলেন্ট। ওকে, তারপরে আছে একগাদা আঙ্গুর, গ্রেপস, তাকে বলে বাঞ্চ। যখন অনেক গায়ক গায়িকা একসাথে গান গায় তখন তাকে বলে কোরাস। যেমন গরুর পালকে বলা হচ্ছে হার্ড, HERD, ভেড়ার পালকে কিন্তু আর হার্ড বলা হচ্ছে না, যদিও ভেড়া কিন্তু একটা গবাদি পশু, গৃহপালিত পশু, তখন তাদেরকে বলা হচ্ছে ফ্লক অফ শিপ, ঠিক আছে? যখন একগাদা ঘোড় সওয়ার, রাইডার্স, তারা যখন একসাথে যাচ্ছে তখন তাদেরকে বলা হচ্ছে ক্যাভালকেড। তোমরা হয়তো এই শব্দটা শুনে থাকবে। রাইডার্স বাংলায় বলা হয় অশ্বারোহী, অশ্বারোহী বা ঘোড় সওয়ার। তাদেরকে বলা হচ্ছে এখানে যেটা বলেছে সেটাকে বলা হয় ক্যাভালকেড। এই ক্যাভালকেডের কোনো সিনোনিমস, সমার্থক শব্দ কি তোমরা শুনেছো? শুনে থাকার কথা খুব সম্ভবত, যদি তোমরা 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের প্যারেড টিভিতে দেখো তাহলে এই ওয়ার্ডটা তোমরা শুনেই থাকবে। রঞ্জিনী? স্যার র্যালি।
হুম, কি কি বললে? না স্যার, র্যালি। না, র্যালি নয়, হলো না। রঞ্জিনী? না স্যার, জানি না। জানি না, আচ্ছা। দীপম, রূপম? জানি না। জানো না, ঠিক আছে, সেটাকে বলা হয় ক্যাভেলরি। ক্যাভেলকেডের জায়গায় ক্যাভেলরি, ঠিক আছে। আহ এই হলো ব্যাপার। আচ্ছা, পরেরটাতে যাওয়া যাক। বি সোয়ার্ম, এটা মোস্ট প্রবাবলি দেখেছো, যখন অনেক মানুষজন একসাথে এক হয় তখন তাকে বলে ক্রাউড। ট্রুপ, আর্মি, হোর্ড, ফিশ ইত্যাদি। আচ্ছা, এই যে নোম্যাড, পাতার একেবারে ডান দিকে ওপরে লেখা আছে সোলজার্স এর পরেই নোম্যাডস এবং হোর্ড। তাহলে নোম্যাড মানে কি? বাংলায় নোম্যাড মানে কি? স্যার, যাযাবর। হ্যাঁ, এক্স্যাক্টলি, যাযাবর, যাদের কোনো স্থান নেই, ধরাবাঁধা বাসস্থান নেই, তাদেরকে বলে নোম্যাডস, যাযাবর। মানে অনেকেই বলে, এটা বিভিন্ন রকম থিওরি আছে, যে ভারতে সভ্যতা কিভাবে এলো, বা ভারতে সিন্ধু সভ্যতার সূচনা, এর অনেকগুলো থিওরি আছে। একটা থিওরি তার মধ্যে হচ্ছে আরিয়ান ইনভেশন থিওরি, অর্থাৎ যে আর্যরা ভারতবর্ষের বাইরে থেকে এসেছিল, এশিয়া মাইনর থেকে। তো সেইখানে বলা হচ্ছে যে আর্যরা এই যাযাবর জাতি ছিল, যারা সিন্ধু নদের ধারে প্রথম স্থায়ী বসতি স্থাপন করে। এটা কিন্তু অন্যান্য অনেক থিওরির মধ্যে একটা, এছাড়াও অন্যান্য অনেক থিওরি আছে, ঠিক আছে, এটাই একমাত্র থিওরি না। যাই হোক, তো সেই যাযাবরদেরকে ইংরেজিতে বলে নোম্যাডস, ঠিক আছে। ওকে। তারপরেরটা 4 নম্বরটা, যেমন বিভিন্ন রকমের প্রাণী এবং তাদের শিশু ভার্সন, কচি, বাচ্চা, তাদেরকে কি বলা যেতে পারে? যেমন বাচ্চা ঘোড়া, তাকে বলা হবে পনি। আচ্ছা, এই পনিটা কোথায় তোমরা শুনেছো? অন্য কোনো কথায় শুনেছো কি? বাংলা ভাষাতে পনি বা বাংলা কথ্য ভাষাতে বিদেশি শব্দ হিসেবে পনিটা কোথায় ব্যবহার হয়? প্রীতম? স্যার আরেকবার বলুন। বাংলা ভাষায় বিদেশি শব্দ হিসেবে পনি কোথায় ব্যবহার হয়? উদাহরণ দিতে পারবে কি? স্যার, বলবো? দাঁড়াও এক সেকেন্ড। না আচ্ছা, হ্যাঁ, এবার বলো। স্যার, আমি ঠিক জানি না, কিন্তু একটা হেয়ার স্টাইল আছে যাকে পনিটেইল বলে। এক্স্যাক্টলি, যখন এটা এটা যদিও খুব সেইভাবে মেয়েদের বিরুদ্ধে ব্যবহার হয় না, কিন্তু কোনো ছেলে যদি বড় চুল রাখে এবং একটু ঝুঁটি বেঁধে রাখে, তখন অনেক সময় সেই ঝুঁটি বাঁধা চুলের স্টাইলটাকে বলা হয় পনিটেল, অর্থাৎ বাচ্চা ঘোড়ার লেজ যেরকম দেখতে হয় সেই রকম, ঠিক আছে। এটা ওই বাংলা ভাষায় বিদেশি শব্দ, বিদেশ থেকে আগত, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এর সাথে আবার মানে অন্যান্য এর কোনো সম্পর্ক নেই। যাই হোক, তো ঘোড়ার শিশু ঘোড়া তাকে বলা হচ্ছে পনি। বেড়ালের ক্ষেত্রে সেটা কিটেন, তোমরা জানো। ভেড়ার ক্ষেত্রে ল্যাম্ব, সেটাও আশা করি তোমরা জানো। বাটারফ্লাই ক্যাটারপিলার। আচ্ছা, ক্যাটারপিলারের বাংলা কি? শুয়োপোকা। শুঁয়োপোকা, এক্স্যাক্টলি, ক্যাটারপিলারের বাংলা হচ্ছে শুঁয়োপোকা। আচ্ছা, ইনসেক্ট লার্ভা, লার্ভাটা তো দেখেছো, মশার লার্ভা নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয় তোমাদের ক্লাস 8-এ, মনে হয় মশার লার্ভা নিয়ে প্রচুর অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। ডগ, পাপি, হেন, চিকেন, লায়ন, কাব, ডাকলিং, ম্যান চাইল্ড, এগুলো তোমরা জেনেছো। মেল ফিমেল আশা রাখি তোমরা জানো। হ্যাঁ, এই জিনিসটা একটু মজাদার, কারণ মেল ফিমেল তোমরা জানবে, ইন্ডিভিজুয়াল এবং ক্লাস তোমরা জানবে। এইটা একটু ম্যান ম্যামাল, 6 নম্বরটা যেখানে ইন্ডিভিজুয়াল এবং ক্লাস বলা আছে, এটা তোমাদের ক্লাস 8-9 এর বায়োলজিতে কিন্তু ভয়ঙ্কর ভাবে আসে।
ঠিক আছে, কে কোন পর্বের প্রাণী, মনে করে দেখো, কে কোন পর্বের প্রাণী, এই নিয়ে কিন্তু অনেক কাটা ছেঁড়া হয়। আচ্ছা, উদাহরণ দেওয়া যাক। আহ একটা এই প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করে রাখি, এটা তোমরা খাতাতেও লিখে রাখতে পারো। জীবন্ত জীবাশ্ম কাকে বলে? ফসিল। সেটা তো জীবাশ্মকে ফসিল বলে, জীবন্ত জীবাশ্ম কে? জীবন্ত প্রাণী চাপা। তোমাদের মধ্যে কে কে সানডে সাসপেন্স শোনো বা শুনতে? হ্যাঁ, হ্যালো রঞ্জিনী, না স্যার। প্রীতম, না স্যার, ভয় লাগে। আচ্ছা, দীপম রূপম, তারা কি নেই? আচ্ছা, তোমাদের মধ্যে কে কে, পেট্রোলিয়াম। হ্যাঁ পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম নয়। তোমাদের মধ্যে কেউ কি আছো যে ফেলুদা পড়েছো? সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা তোমরা কি কেউ পড়েছো? ঠিক আছে, কারণ যদি জীবন্ত জীবাশ্ম স্কুলে না পড়ে থাকো, তাহলে নেক্সট জায়গা যেখানে তোমরা পড়ে থাকতে পারো সেটা হচ্ছে ওই ফেলুদার কথা আমি যেটা বললাম। কিন্তু যেহেতু তোমরা ফেলুদা থেকে পড়োনি, সুতরাং ভেবে লাভ নেই। জীবন্ত জীবাশ্ম হচ্ছে একটা সরীসৃপ। জীবন্ত জীবাশ্ম হচ্ছে একটা সরীসৃপ। ঠিক আছে, কেন একে জীবন্ত জীবাশ্ম বলা হয়? কারণ এই সরীসৃপ, এই প্রাণীটার সেইভাবে বিবর্তন হয়নি। এ একেবারে আদি অনন্তকাল থেকে এর পরিবর্তন সেইভাবে কিছু ঘটেনি। ঠিক আছে, ফলে একে জীবন্ত জীবাশ্ম বলা হয়, লিভিং ফসিল। অর্থাৎ যে বেঁচে আছে, কিন্তু যার মধ্যে তুমি প্রাচীন দিনের অনেক জিনিসপত্রই এখনো দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, এই প্রসঙ্গে একটা তোমাদেরকে জিজ্ঞেস করি। এটা একটা প্রশ্ন, হ্যাঁ, মানে কোনটা আলাদা? স্যার ডি। কই মাছ? হ্যাঁ। আচ্ছা, দীপম রূপম, একটু পরে বল। আচ্ছা,
রঞ্জিনী, হ্যাঁ স্যার, আমারও কই মাছই মনে হচ্ছে। তাহলে আমরা একটু দীপম রূপমের জন্য ওয়েট করে যাই, তাদের কি মনে হয় দেখা যাক। কি মনে হয় থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে কেন মনে হয়। স্যার কারণ প্রথম মানে তিনটে যেটা রয়েছে যে সাপ কুমির ব্যাঙ, এরা উভচর আর কই মাছ জলচর। আচ্ছা, প্রীতম, স্যার এটাই। তোমার ব্যাখ্যা। আচ্ছা, আর দীপম রূপম এখন কি উত্তর কিছু এসছে? এর কই মাছ। কেন? সাপ কুমির এবং ব্যাঙ, আমি তো সবে শুনছি। ও এই রে, সাপ কুমির এবং ব্যাঙ ডাঙাতেও থাকতে পারে, আবার জলেও থাকতে পারে, কিন্তু কই হ্যাঁ, মাছ তো জলে থাকতে পারে না, মানে বেশিক্ষণ থাকতে পারে, কিন্তু ডাঙায় সবসময় থাকতে পারে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমার প্রশ্নটা একটু ভুল হয়ে গিয়েছিল, কিন্তু তোমরা তিনজনেই একই উত্তর দিয়ে সে ব্যাপারটাকে অতটা করোনি। আচ্ছা যাই হোক, প্রশ্নটা একটু ভুল ছিল, কিন্তু তোমাদের তিনজনের যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটাই একটু সমস্যার। এখানে উত্তর হবে ব্যাং। ঠিক আছে, জীবন্ত জীবাশ্ম বলতে গিয়ে এটা মনে পড়লো। এই ক্ষেত্রে আহ কি বলে, আমাদের রঞ্জিনী এবং প্রীতম একটা কথা বারবার বলেছে যে সাপ কুমির উভচর। তো তোমাদেরকে আমি এটা জিজ্ঞেস করছি, প্রীতম, দীপম রূপম, প্রীতম এবং রঞ্জিনী সবাইকেই, যে উভচর প্রাণী কাদেরকে বলে? যারা জলে এবং স্থলে উভয় স্থানেই থাকতে পারে। নট রিয়েলি, মানে সেরকম হলে তো মানুষও জলে অনেকদিন থাকতে পারে, তাই না? যখন খিদে পেলো ডাঙায় উঠে কিছু একটু খেয়ে নিল, খেয়ে নিয়ে আবার জলে ঝাঁপ দিল। চাইলে মানুষ থাকতে পারে, কিন্তু ব্যাপারটা কি, জলহস্তি, তোমরা যদি কখনো চিড়িয়াখানায় যাও, জলহস্তি সাধারণত যে ডাঙাতেই থাকে সে কিন্তু জলের নিচে অনেকক্ষণ থাকতে পারে। তোমরা মোবাইলেও অনেক ভিডিও দেখতে পাবে যে জলহস্তি জলের নিচে প্রায় ঘুমিয়েই পড়েছে। ঠিক আছে, তা বলে কি তারা উভচর? না, উভচর হচ্ছে তারাই যাদের জীবন চক্রটা পরিপূর্ণ হতে, জীবন চক্র সম্পূর্ণ হতে জল বা স্থল উভয়েরই প্রয়োজন আছে। এবার সাপ কুমির কই মাছ এদের জীবন চক্র মানে সম্পূর্ণ হতে কিন্তু জল বা স্থল উভয়ের দরকার নেই। কই মাছ সে ডাঙায় ওঠে তখনই যখন ওই বৃষ্টি পড়ছে, নতুন জল আসছে, লাফি লাফি উঠলো, কিন্তু তার সাথে তার জীবন চক্রের কোনো সম্পর্ক নেই। কুমির ডাঙায় উঠে শিকার করতে পারে, কিন্তু জীবন চক্র সম্পূর্ণ হবার জন্য তার ডাঙার কোনো বা জলের কোনো প্রয়োজন নেই। একই কথা সাপের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু ব্যাঙ যখন সে লার্ভা অবস্থায় আছে তখন তাকে জলে থাকতে হবে, যখন সে লার্ভা থেকে ব্যাঙে পরিণত হলো তখন তাকে ডাঙায় যেতে হবে। ফলে ব্যাঙ হচ্ছে উভচর। আর কোন উভচরের নাম জানো? স্যালামান্ডার। ভেরি গুড, স্যালামান্ডার। স্যালামান্ডার এটা অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। কিছুটা দেখতে মোটামুটি একটু রং বেরঙের বা চকচকে টিকটিকি টাইপের একটা জিনিস। ঠিক আছে, একটু চকচকে হয়, একটু মানে মিউকাস স্তর থাকে উপরে, ফলে একটু হড়হড়ে চকচকে এই জাতীয় জিনিস হয়। আচ্ছা, এর পরেরটাতে আমরা যাই। স্নেক, রেপটাইল, রোডেন্ট এগুলো তোমরা জানো সবই। আচ্ছা,
আচ্ছা, এই যে স্টাডি এন্ড টপিক, অর্নিথোলজি, বার্ডস, সিসমোলজি, আর্থকোয়েক, বোটানি, প্ল্যান্টস, ওনামেটোলজি, নেমস, এথনোলজি, হিউম্যান অন্টোলজি, রিয়েলিটি ইত্যাদি ইত্যাদি আছে। এইবার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি প্রথমে অর্নিথোলজি দেখতে পেলাম, তো তোমাদের কাছে প্রশ্ন, ভারতে অর্নিথোলজির জনক কে? সালিম আলী। তোমাদের কি কোনো ইংরাজিতে পিস ছিল সেলিম আলীকে নিয়ে? না স্যার। আচ্ছা, আমাদের ছিল, আমরা তখন ক্লাস 7 বা 8 পড়ি হয়তো। আচ্ছা, আহ পুরো লিস্ট আছে। একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, এই যে 8 নম্বরটা অর্থাৎ স্টাডি অ্যান্ড টপিক, বিভিন্ন জিনিসের পড়াশোনা করার যে শাখাটার নাম, এই ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস বলি, এই যে আর্থকোয়েকের জায়গায় যে সিসমো লেখা আছে, ঠিক আছে, বা হিউম্যান রেসের আগে যে এথনো লেখা আছে, ঠিক আছে, বা অ্যানিমালস এর আগে যে জুলজি লেখা আছে, ঠিক আছে, এইগুলো কোত্থেকে এসছে বলে তোমাদের মনে হয়? রঞ্জিনী? না স্যার, জানি না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, মানে সমস্যা নেই, কিন্তু কোনো আন্দাজ, প্রীতম, কোনো আন্দাজ করা যাচ্ছে? ল্যাটিন ভাষা। এক্স্যাক্টলি, প্রতিটা জিনিসের ল্যাটিন নামটা কোনো না কোনো ভাবে এর রুটে লুকিয়ে আছে। উদাহরণ দিচ্ছি আমি, এখন তুমি যদি আন্তর্জাতিক প্রেক্ষাপটে যাও, দেখতে পাবে যে আফ্রিকান বলা হচ্ছে, যে আফ্রিকান নিগ্রো, ঠিক আছে, অর্থাৎ ভয়ঙ্কর ভাবে কালো চামড়া। এবার এই যে আফ্রিকান আমি বললাম, বা কারো মুখের ধাঁচ মঙ্গোলীয় ধরনের, অর্থাৎ তুমি যদি সিকিম বা দার্জিলিং বেড়াতে যাও, সেখানে তাদের মুখের যে ছাঁচ সেটা মঙ্গোলীয় ধরনের, ঠিক আছে। বা তুমি যদি ধরা যাক নর্ডিক কান্ট্রি, অর্থাৎ নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, এই সমস্ত জায়গায় যাও, সেখানে দেখতে পাবে একেবারে হলুদ সাদা চুল, ঠিক আছে। তো এই যে বিভিন্ন রকমের ছাঁচ, এই যে নর্ডিক ছাঁচ, অর্থাৎ এই একটা জাতির আইডিয়া লুকিয়ে আছে। এই জাতির ইংরেজিটাকে বলা হয় এথনিসিটি, ETHNICITY, এথনিসিটি, ETHNICITY, এথনিসিটি। তো এই এথনিসিটিটা এসছে এথনোস কথাটা থেকে, যেটা থেকে আবার এসছে এথনোলজি, হিউম্যান রেস। ঠিক একইভাবে আর্থকোয়েক, সিসমিক মুভমেন্ট, এই যে আমাদের আর্থকোয়েক কেন হয়, ভূমিকম্প কেন হয়, তার অন্যান্য অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে আমাদের ভূগর্ভের নিচে বিভিন্ন রকম প্লেট আছে, প্লেট ইন দা সেন্স যেগুলোকে বলা হচ্ছে যে পুরো ভূগোলক জুড়ে অনেক রকমের প্লেট নিয়ে ভূগোলকটা তৈরি। সেই প্লেটে প্লেটে যখন ঠেকাঠেকি হচ্ছে, একটু ধাক্কা লাগছে, তখন কোনো প্লেট অন্য প্লেটের উপরে উঠে যাচ্ছে, ফলে ভূমিকম্প হচ্ছে। এবার এই যে প্লেট গুলো নড়ে বেড়াচ্ছে, এদেরকে বলা হচ্ছে সিসমিক মুভমেন্ট, ঠিক আছে। এই সিসমিক কথাটা এসছে সিসমস থেকে, যেটার মানে হচ্ছে আবার ভূপৃষ্ঠ, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে জুলজি, জু কথাটা এসছে প্রাণী থেকে, প্রাণীদের ল্যাটিন হচ্ছে জু। সুতরাং এখানে যতগুলো এরকম নাম ধাম আছে, তুমি যদি প্রত্যেকটা জিনিসের ল্যাটিনটা একবার খুঁজে নাও না, নামগুলো মনে রাখা খুব সুবিধে।
ঠিক আছে। এবং মানে দুর্ভাগ্যক্রমে এইগুলো কিন্তু মুখস্থ করা বা চর্চা করা ছাড়া গতি নেই। মানে যত বেশি পড়বে, যত বেশি দেখবে, তত মাথায় থাকবে। এবং এগুলোর পারপাস হচ্ছে ওই কখন কোনটা কোথায় কাজে লাগবে আমরা জানি না। বোঝা গেল? বোঝা কি গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু আবার দেখো, মানে এই বিভিন্ন এর মধ্যে বিভিন্ন জিনিসই আছে, তোমরা কিন্তু বাংলায় হয়তো শুনেছো বা আলোচনা করেছো। ঠিক আছে, উদাহরণ দিচ্ছি, এই যে পাতার বাঁ দিকে ওপর থেকে 4 নম্বরে অ্যানথ্রোপোলজি, ঠিক আছে, পাশে লেখা আছে ম্যান, মানে মানুষের চর্চাকে বলে অ্যানথ্রোপোলজি। স্টাডি অফ ম্যান হচ্ছে অ্যানথ্রোপোলজি। প্রশ্ন হচ্ছে এই অ্যানথ্রোপোলজির বাংলা কি? স্যার নৃবিদ্যা। নৃবিদ্যা। আর কিছু প্রীতম? প্রীতম? দীপম, রূপম? হবে। আচ্ছা, তো নৃবিদ্যাটা মানে আমি বলবো যে একটু তুলনামূলকভাবে খারাপ উত্তর, কারণ একটু ভালো শব্দ হচ্ছে নৃতত্ত্ববিদ। নৃতত্ত্ববিদ্যা মানে তত্ত্বটা কাকে নিয়ে? নৃকে নিয়ে, তার যে বিদ্যা। ঠিক আছে, তো অ্যানথ্রোপোলজির বাংলা হচ্ছে নৃতত্ত্ববিদ্যা। হলো। প্যাথোলজি তো বিভিন্ন রোগের মানে পড়াশোনা, যেটা আছে তোমরা জানো বিভিন্ন ডাক্তারখানার আশপাশে প্যাথোলজিক্যাল চেম্বার, প্যাথোলজিক্যাল সার্ভিস এইগুলো থেকে থাকে। অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষবিদ্যা, অর্থাৎ হাত দেখে বলে দেওয়া, কপাল দেখে বলে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তারপরেরটা 10 নম্বরে যেটা আছে প্যালিওগ্রাফি। উচ্চারণটা খেয়াল রাখো, এখানে কিন্তু এ ই থাকলেও উচ্চারণ হবে ই এর মতো। প্যালিওগ্রাফি, PALA-EO, প্যালিও, PALA-EO, প্যালিওগ্রাফি। প্যালিওগ্রাফি মানে হচ্ছে বেসিক্যালি হাতের লেখার কে স্টাডি করা, বিভিন্ন রকম লেখা জিনিস আছে সেটাকে স্টাডি করা। এবং শুধু হাতের লেখা নয়, শিলালিপি, মোহরে যদি কিছু লেখা থাকে সেইটাকে স্টাডি করা। ঠিক আছে, বোঝা গেল? শেষের দিকে কিছু আছে যেগুলো তোমরা বিভিন্ন ডাক্তারখানায় বা কোনো দাদা দিদি যদি ডাক্তারি পড়ে তাদের কাছ থেকে শুনতে পারো। যেমন নেফ্রোলজি হচ্ছে কিডনির, মানে কিডনিকে পড়াশোনা, কিডনিকে অনুসন্ধান করার জন্য যে পড়াশোনা সেটাকে নেফ্রোলজি বলে। যে ডাক্তার বাবুরা কিডনি বিশেষজ্ঞ হন বা কিডনির সংক্রান্ত রোগ বিশেষজ্ঞ হন তাদেরকে নেফ্রোলজিস্ট বলে। সেইভাবে কার্ডিওলজি হচ্ছে হৃৎপিণ্ডের খুঁটিনাটি জানার জন্য যা খুশি ব্যাপার স্যাপার সেইগুলো, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে এটা একদিনে সবকিছু করতে হবে না, তোমরা মাঝে মাঝে দেখে দেখো। এবং আমি তোমাদেরকে স্ট্রংলি সাজেস্ট করব একটা খাতায় বা একটা ডায়েরিতে ডেডিকেটেড, পুরো ডেডিকেটেড ভাবে এক একটা বিষয়ের জন্য একটু জায়গা দিয়ে রাখবে। এবং এমন নয় যে এখানে যেটুকু হলো সেইটুকু লিখেই পরেরটা শুরু করে দিবে।
সবসময় চেষ্টা করবে একটা জায়গা ছেড়ে রাখতে। উদাহরণ দিচ্ছি আমি, এই যে বিভিন্ন জিনিসের বিদ্যা, টু স্টাডি ডিফারেন্ট থিংস, এখানে 34টা জিনিসের নাম আছে, তুমি 34টা জিনিস খাতায় লিখলে, তারপরেই কিন্তু ওই ওয়ার্কার এন্ড টুলটা শুরু করে দেবে না। 34টা জিনিস লেখার পর আমি সাজেস্ট করব সবসময় একটু জায়গা ছেড়ে রাখ, যাতে অন্যান্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে তুমি অন্যান্য নতুন নতুন জিনিস পেতে পারো। সেই নতুন জিনিস পেয়ে তুমি সেটাকে আবার দেখলে, সেখানে লিখলে। তোমাদের এখন সকলেরই প্রায় বয়স কম, তোমাদের হাতে অনেকটা সময় আছে। তোমরা যদি এইভাবে খাতা তৈরি করতে পারো না, একবার লিখে ফেললে অনেক কিছু জিনিস এমনিতেই মাথায় থাকে, তো খাতায় লিখে ফেললে সেটা খুবই ভালো হয় বলে আমার মনে হয়। আচ্ছা, আমি একটা একটা করে প্রশ্ন তুলবো, তারপর দেখতে পাবে। পেজের একেবারে নিচের দিক দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখান থেকে প্রশ্ন শুরু হচ্ছে। নিউজ পেপার, প্রেস, ক্লথ কি হবে? রঞ্জিনী? হ্যাঁ স্যার, টেক্সটাইল। টেক্সটাইল, আচ্ছা। টেক্সটাইল, আচ্ছা, ওকে। আচ্ছা, প্রীতম? টেইলর। টেইলর, আচ্ছা। দীপম, রূপম? আচ্ছা, তার মানে সবাই টেক্সটাইলের দিকে যাচ্ছে, কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে কোনটা কোথায় তৈরি হয়। টেক্সটাইলটা কি জিনিস? রঞ্জিনী, টেক্সটাইল কি? স্যার যেখানে আর কি ক্লোথস শো করা হয়। না, যেখানে কাপড় থেকে বিভিন্ন জিনিস বানানো হচ্ছে। তোমার কাছে থান কাপড় আছে, তুমি সেই থান কাপড় থেকে জামা করবে, না প্যান্ট করবে, না অন্য কিছু করবে, সেই এই জিনিসটা যেখানে করা হচ্ছে, সেইটা, সেই শিল্পটাকে বলা হচ্ছে টেক্সটাইল। ঠিক আছে? টেলার, টেলার হাতে কেটে একটা জিনিস তৈরি করলো বা এডিট করলো, মানে সেলাই করলো, জুড়লো, ছিঁড়লো, এই ব্যাপারটা। কিন্তু কাপড়টা তৈরি হচ্ছে কোথায়? মিলে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরেরটাই যাওয়া যাক। বম্বে, মহারাষ্ট্র, ত্রিবান্দ্রম কি? স্যার কেরালা। আচ্ছা, আর কেউ অন্য কিছু বলবে? হ্যাঁ স্যার, কেরালা হয়তো। আচ্ছা, ত্রিবান্দ্রমের এখনকার নাম কি? তিরুবনন্তপুরম। কি? স্যার আমি ঠিক জানি না, তাও বললাম তিরুবনন্তপুরম। হ্যাঁ, মানে ঠিকই আছে, একটু তাড়াহুড়ো করে ফেললে যেটা হয় আর কি, ওটার নাম হচ্ছে তিরুবনন্তপুরম। একটু ভেঙে ভেঙে বললে, আস্তে আস্তে বললে হয়তো ঠিক হতো। যেমন তিরুবনন্তপুরম, তিরুবনন্তপুরম নয়, তিরুবনন্তপুরম। ঠিক আছে? তো বাকি সব ঠিক আছে, সমস্যা নেই। সিকিমের রাজধানী কি? গ্যাংটক। ভেরি গুড। রাজস্থানের রাজধানী? জয়পুর। ঠিক আছে, পরেরটা মনে হয় গুজরাট লিখতে চেয়েছিল, কিন্তু কি সব লিখে দিয়েছে। যাই হোক, আচ্ছা, ত্রিবান্দ্রমের এখনকার নাম না হয় তিরুবনন্তপুরম হলো, ঠিক আছে, ত্রিবান্দ্রমের আগেকার নাম কি ছিল?
এগুলো কিন্তু টুকটুক করে লিখে নিও, মানে আমরা অনেক কথাই বলছি যেগুলো অনেক কথাই ওখানে লেখা নেই, সেগুলো নিজেদের ইচ্ছে মতো সুবিধে মতো লিখে নিও। তো ত্রিবান্দ্রমের আগেকার নাম কি ছিল দীপম রূপম? জানি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ট্রাভাঙ্কোর, TRAVAN, ভ্যান, CORE, ট্রাভাঙ্কোর। ঠিক আছে, ট্রাভাঙ্কোর ছিল আগে ত্রিবান্দ্রম। আচ্ছা পরেরটা, ভিজিল্যান্ট অ্যালার্ট ভায়াবল কি? প্রীতম? স্যার ইউজফুল। হ্যাঁ ইউজফুল। ইউজফুল। আচ্ছা রঞ্জিনী? আচ্ছা দীপম রূপম? উত্তর কি পাওয়া যাবে? ফিজিবল হওয়া উচিত, অপশন ডি, ফিজিবল হওয়া উচিত, অপশন ডি। অ্যালার্ট হচ্ছে ভিজিল্যান্টের সিনোনিম, সমার্থক শব্দ, সেরকম ভায়াবল হচ্ছে ফিজিবলের সমার্থক শব্দ। ঠিক আছে, তো বুঝতেই পারছো এখানে ইংরাজিও চলে আসছে, কেবলমাত্র অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি এইসব করলে হবে না, ইংরেজিটাও শিখতে হবে ঠিক করে। আচ্ছা ডক্টর, নার্স, ফলোয়ার কি হবে? দীপম রূপম? এমপ্লয়ার। স্যার লিডার। রঞ্জিনী বলছে Leader. employer, দীপম রূপম? লিডার, এক্স্যাক্টলি, লিডারই হওয়া উচিত, কারণ ডক্টর, নার্স দুজনই একসাথে কাজ করলেও নার্স সাধারণত ডক্টরের পিছনে থাকে। এবার তাহলে ফলোয়ার কার পিছনে থাকবে, এটা হচ্ছে প্রশ্ন। ফলে উদাহরণ হচ্ছে লিডার। আচ্ছা এটা কিন্তু উদাহরণে ছিল 5 নম্বরটা, ক্যাটল যদি হার্ড হয় শিপ কি হবে? ফ্লোক। এক্স্যাক্টলি, এইটা কিন্তু উদাহরণে ছিল, মানে যে জায়গাটা আমরা পেরিয়ে এসেছি। আচ্ছা এবার সুবিধে আছে, কোনো সমস্যা নেই। মুন, স্যাটেলাইট, আর্থ কি? প্ল্যানেট। প্ল্যানেট। ফোরকাস্ট ফিউচার, রিগ্রেট? হ্যাঁ আবার বলুন। ফোরকাস্ট হচ্ছে ফিউচার, রিগ্রেট কি? পাস্ট। দ্য সিনস। আচ্ছা রঞ্জিনী দুটো বলে দিয়েছে, দীপম রূপম? জানি না। আচ্ছা প্রীতম? স্যার জানি না। রিগ্রেট মানে কি আগে বলো? অনুশোচনা। অনুশোচনা। তাহলে অনুশোচনা কিসের ব্যাপারে হতে পারে? পাস্টের ব্যাপারে হতে পারে। এবার যদি যদি তোমরা বলতে যে উদাহরণ মানে উত্তরটা সিনস হবে, তাহলে রিগ্রেট সিনস হয় না, মানে
তুমি সিন, সিনের বাংলা কি? পাপ। পাপ। পাপের অনুশোচনা হয় না, পাপের প্রায়শ্চিত্ত হয়। ঠিক আছে, এবার প্রায়শ্চিত্তর ইংরেজি কি? দীপম, রূপম? জানি না। প্রায়শ্চিত্তর ইংরেজি হচ্ছে অ্যাটোন। তো যদি রিগ্রেটের জায়গায় অ্যাটোন থাকতো তাহলে উত্তর হতো সিনস। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। পারফেক্ট। ইনফ্লুয়েঞ্জা যদি ভাইরাস হয়, টাইফয়েড? স্যার ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটার নাম কি? সালমোনেল্লা টাইফি। ঠিক আছে, সালমোনেল্লা টাইফি। SALMONELLA, সালমোনেল্লা। SALMONELLA, সালমোনেল্লা টাইফি, TYPHI, সালমোনেল্লা টাইফি। ঠিক আছে, আচ্ছা তো এইরকম করে বাকিগুলো তোমরা নিজেরা করবে, দেখবে, বুঝবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে। বোঝা গেল? এখানে অনেকটা বড়ই আছে, আমি বলবো হ্যাঁ তোমরা এই 75টা অবধি করার চেষ্টা করো নিজেরা। ঠিক আছে, দয়া করে আগে নিজেরা চেষ্টা করো, একই সাথে এরপরেই কিন্তু উত্তর দেওয়া আছে, উত্তর দেখে করতে যেও না। নিজেদেরকে কেন করতে বলছি, কারণ নিজেরা করলে তোমরা নিজেরা একটু ভাববে, কিন্তু তোমরা যদি না ভাবো তাহলে লাভ নেই। বোঝা গেল? হ্যাঁ স্যার, কিন্তু এর পেজটা কত? একদম ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারে মানে পেজ নাম্বার 9। তোমাদের কাছে সকলের কাছে পিডিএফটা আছে তো, যে পিডিএফটা আমি পাঠিয়েছি? এবার তাহলে দেখবে সেই পিডিএফ এর একদম ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, তাতে হচ্ছে অ্যানালজি। সেই অ্যানালজির যে প্রথম এক্সারসাইজটা, এটা নিজেরা আগে একবার করো। 75টা আছে, না দেখে আগে করবে, তারপর চাইলে উত্তর মেলাতে পারো। যদি উত্তর নিয়ে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবে। বোঝা গেল? বোঝা কি গেল? ওকে স্যার। হ্যাঁ স্যার। মাথায় রাখবে শুধু 75টাই কিন্তু কাজ করার নয়, যেটা তোমাদের করতে হবে, এবং এই কাজটা হচ্ছে একটা কন্টিনিউয়াস জব। 75টা যেটা করতে বললাম ওটা ঠিক আছে, এই সপ্তাহে বসলে হয়ে গেল, সমস্যা নেই। কিন্তু এই যে জিনিসগুলো পড়তে বলছিলাম, এই যে বিভিন্ন ধরনের বিষয় এবং তার স্টাডি, তার নাম, এক গাদা জিনিসের নাম আছে। এবার এইগুলো কিন্তু শুধু যে এক সপ্তাহে হবে বা এক সপ্তাহ তুমি পড়ে নিলে আর দেখবে না, এরকম নয়। ঠিক আছে, এটা ওই চোখের সামনে ঝুলিয়ে রাখার মতো করে প্রতিদিন একবার একবার জাস্ট একবার উল্টে নাও, একবার দেখে নাও কি আছে না আছে। কারণ ওই জেনারেল মানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে কিন্তু শুধু অঙ্ক বা শুধু বিজ্ঞান আসে না, সেখানে ইংরাজিও আসতে পারে, ইতিহাসও আসতে পারে, ভূগোলও আসতে পারে, জেনারেল নলেজও আসতে পারে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ ওকে স্যার। স্যার। এই রইলো মোটামুটি এই সপ্তাহের জন্য কাজ। পরের সপ্তাহে যদি আমি পরীক্ষা নিই এই চ্যাপ্টারটার উপর থেকে, কোনো সমস্যা আছে?
না স্যার। ছোট পরীক্ষা হবে, 10টা থেকে 15টা প্রশ্ন থাকবে, খুবই তাড়াতাড়ি তোমরা করবো, আমরা তারপর চ্যাপ্টার 2 এ যাব। ঠিক আছে, ধরে রাখতে পারো ব্যাপারটা ক্লাস টেস্টের মতো। ঠিক আছে, ওকে স্যার। চ্যাপ্টার 1। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আজকে আপাতত এইখানেই আমি থামছি, আবার দেখা হবে সোমবার দিন।